পড়ছিলাম অন্তদহন, কলমে DRM সোহাগ, পর্ব সংখ্যা 15। আসমানি নাওয়ান কি রিয়াকশন দেবেন বুঝতে পারছেন না। শিমুর মা সন্ধ্যাকে দেখেই বলেছিল তাদের বাসায় শিমুকে পড়াতে আসে একজন, ওর সাথে সন্ধ্যার চেহারার খুব মিল, কিন্তু তিনি পাত্তা দেয়নি। এরকম মানুষ হয় না, কিন্তু সামনাসামনি দেখে তার নিজের ভেতরটাই কেমন যেন করে উঠল। দেখে তো মনে হয় সন্ধ্যার ছেলেটা একই মায়ের পেটের, কিন্তু এটা কিভাবে সম্ভব? সন্ধ্যাকে দৌড়ে আসতে দেখেছে সৌম্য, দেখেছে তার বোনের বিধ্বস্ত মুখখানা নিয়ে তার বুকে শান্তি খুঁজতে ঝাঁপিয়ে পড়েছে। সৌম্যর চোখ জোড়া ঝাপসা হয়, শরীর কাঁপছে তার বোনকে পেয়েছে সে। কাপা দু হাত তুলে সন্ধ্যার পিঠে রাখলো, ভাঙা গলায় ডাকে বনু। সন্ধ্যা নিঃশব্দ চোখের পানি ফেলে, সৌম্য ঢোক গিলে। সন্ধ্যা নিজেকে সামলে মাথা উঁচু করে সৌম্যর দিকে তাকায়। সৌম্য সন্ধ্যার দুগালে হাত রেখে বলে, কেমন আছিস বনু? সন্ধ্যা ঠোঁট উল্টে দুদিকে মাথা নেড়ে বোঝায় সে ভালো নেই। এরপর হাত দিয়ে বোঝায়, তোমায় খুব মনে পড়তো ভাইয়া। সৌম্য তার ঝাপসা চোখ জোড়া কয়েকবার পলক ঝাপটে স্বাভাবিক করে নেয়। এরপর দুই হাতে সন্ধ্যার মুখ মুছে দিয়ে মৃদু স্বরে বলে, এই তো চলে এসেছি আমি, এবার তোকে আমার সাথে নিয়ে যাব, প্রমিস। সন্ধ্যা মলিন মুখে তার ভাইয়ের দিকে চেয়ে থাকে, আবারও হাত দিয়ে বোঝায়, তুমি আমার কাছে আসো নাই কেন ভাইয়া? সৌম্য ধরা গলায় বলে, কেউ আমাকে তোর খোঁজ দেয়নি বনু, আমি অনেক খুঁজেছি তোকে। বাবা বলেছিল তোকে নাকি বেচে দিয়েছি, আর সায়ন বলেছিল বিয়ে হয়ে গেছে। আমি কিছুই বুঝে উঠতে পারছিলাম না। তুই ঠিক আছিস বনু? এখানে তোকে সবাই মারে তাই না? সন্ধ্যার চোখ থেকে পানি গড়িয়ে পড়ে। সৌম্য ডান হাতের বুড়ো আঙুলের সাহায্যে আবারও তার বোনের গাল মুছে দিয়ে বলে, কাঁদিস না বনু, আর কেউ তোকে কিচ্ছু বলতে পারবে না। সন্ধ্যা ডান হাত তুলে তার ভাইয়ের গাল ছুঁয়ে দেয়, ভেজা চোখে মৃদু হাসি। সৌম্য নিজেও বোনের হাসিতে একটুখানি হাসি। এদিকে সন্ধ্যা আর সৌম্যর কথোপকথনে পুরো বাড়ির লোক বিস্ময় চোখে চেয়ে আছে। আকাশ একবার সৌম্যর দিকে তাকায়, আর একবার পিঠ ফিরিয়ে থাকা সন্ধ্যের দিকে। সৌম্য সন্ধ্যার ভাই, সন্ধ্যা তার ভাইকে কতটা ভালোবাসে এই আন্দাজ আকাশ একটু হলেও করতে পারে। বেশ কয়েকবার সে দেখেছে। সৌম্যর বলা তোকে সবাই মারে বাক্যটি শুনে আকাশ ঢোক গেল। তার মনে পড়ল সন্ধ্যাকে সে প্রথম দিন থাপ্পড় মেরেছিল। সে তো জানতো না মেয়েটি কথা বলতে পারে না। সে ভেবেছিল মেয়েটি ভালো নয়, এজন্য তার উত্তরও দিচ্ছে না। হঠাৎ রেগে কি করে নিজেই বুঝতে পারে না সে। সন্ধ্যাকে সে নিজ জীবনে চায় না, এটা সত্য। তবে সন্ধ্যাকে ভালো মেয়ে হিসেবে চেনার পর সেই প্রথম থাপ্পড়টা মারার জন্য নিজের কাছে নিজেকে অপরাধী লাগে। কিন্তু সরি বলার স্বভাব নেই তার, এজন্য এতদিনে বলতে পারেনি। তবে আজ সৌম্যর কথায় আবারও পুরনো অপরাধবোধ জাগলো। সৌম্য মাথা তুলে সামনে তাকালে হঠাৎ আকাশকে দেখে বিস্ময় চোখে তাকায়। আকাশ আর সৌম্যর চোখাচোখি হয়। সৌম্যর বিস্ময় মনে প্রশ্ন জাগে, আকাশ এখানে কেন? এটা কি আকাশদের বাড়ি? তার বোন এখানে কেন? তবে কি আকাশের সাথে তার বোন? কথাটা মাথায় আসতেই সৌম্য আগের চেয়েও বিস্ময় চোখে তাকায়। আকাশ তাদের ভার্সিটিতে খুবই চেনা একটি মুখ, যাকে নিয়ে বেশিরভাগ সময়ই কোনো না কোনো বিষয় নিয়ে কথা হয়। আর সেখান থেকে কানে কানে সৌম্য একবার শুনেছিল আকাশ বিয়ে করেছে, কিন্তু বউ মানে না। সৌম্য কখনো ভার্সিটিতে গিয়ে কারোর সাথে গল্প করেনি, করলে হয়তো আরো কিছু জানতো। সে উপর থেকে এতটুকুই জেনেছিল, কারো ব্যক্তিগত ব্যাপার নিয়ে নাড়াচাড়া করতে সৌম্য পছন্দ করে না। সৌম্য ঢোক গিলল, এরপর সন্ধ্যার হাত ধরে আকাশের সামনে গিয়ে দাঁড়ায়। অতঃপর বলে, আপনার সাথে আমার বিয়ে হয়েছে আকাশ ভাইয়া? আকাশ সৌম্যর পাশে দাঁড়ানো সন্ধ্যার পানে তাকালো। সন্ধ্যার মাথা নিচু। তার ভাইয়ের কথায় সে ভীষণ অবাক হয়। আকাশকে তার ভাই কিভাবে চেনে? প্রশ্নটি মাথায় আসলেও সন্ধ্যা মাথা তুলল না। সৌম্যর মনে পড়ে তার কাছে প্রথম দিন পাঠানো ভিডিওর কথা, যেখানে তার বোনকে কেউ সর্বশক্তি দিয়ে থাপ্পড় দিয়েছিল, আর তার বোন হুমড়ি খেয়ে পড়ে গেছিল, অসহায় হয়ে কাঁদছিল। সৌম্যর নিঃশ্বাস ভারী হলো কথাগুলো ভেবে। আকাশের উদ্দেশ্যে আবারও বলে, কিছু বলছেন না কেন ভাইয়া? আকাশ দৃষ্টি ঘুরিয়ে সৌম্যর দিকে চেয়ে ছোট করে বলে, হয়েছে। সৌম্য সাথে সাথে প্রশ্ন করে, আমার বোনকে কে মেরেছিল? আকাশ অবাক হয়। সন্ধ্যাকে সে সেই প্রথম রাতে একে থাপ্পড় মেরেছিল, এরপর আর থাপ্পড় মারেনি। কিন্তু এই কথা সৌম্য কিভাবে জানলো? আকাশ বুঝলো না, তবে খুব স্বাভাবিকভাবে উত্তর দেয়, আমি মেরেছিলাম। কথাটি শুনতেই সৌম্য যেন অবাক হয়, তেমনি প্রচণ্ড রাগ হয়। সন্ধ্যার হাত ছেড়ে দু হাত মুষ্টিবদ্ধ করে নেয়, আর একটু এগিয়ে এসে আকাশের চোখে চোখ রেখে রাগান্বিত স্বরে বলে, আপনার সাহস কি করে হয় আমার বোনের গায়ে হাত তোলার? সৌম্যর ব্যবহারে আকাশ একটুও ভালো লাগলো না, তার আত্মসম্মানে লাগলো। যেখানে তার সাথে দেখা হলে সৌম্যরা তাকে সালাম না দিয়ে এটা তাদের অপরাধ হিসেবে গণ্য হতো,
আর আজ সৌম্য তার সাথে উঁচু গলায় কথা বলছে। সে অনুতপ্ত ছিল সন্ধ্যাকে একটু থাপ্পড় দেওয়ার জন্য, কিন্তু সৌম্যর এরকম ব্যবহারে আবারও হঠাৎ মাথাটা গরম হয়ে যায়। ডান হাতে সৌম্যর কাঁধে ধাক্কা দিয়ে রেগে বলে, সৌম্য, গলা নামিয়ে কথা বলো। ভুলে যাবে না আমি তোমার ভার্সিটির বড় ভাই। ধাক্কা খেয়ে সৌম্য দুপা পিছিয়ে যায়। রাগের মাত্রা আরে বাড়ল। ভুলে যায়নি আকাশ তার ভার্সিটির বড় ভাই। সে তো তার বাবাকেই কথা শোনাতে ছাড় দিত না তার বোনের জন্য। আর এখানে আকাশ বাইরের এক বড় ভাই, সে ছাড় দিবে কোনো প্রশ্নই আসে না। সৌম্য এগিয়ে এসে দু হাতে আকাশের পাঞ্জাবি কলার ধরে শক্ত কণ্ঠে বলে, আর আপনিও ভুলে যাবেন না আমি সন্ধ্যার বড় ভাই। আকাশের চোখে মুখে ক্রোধ জমা হয়। সৌম্যর শার্টের কলার ধরে শক্ত করে বলে, কাজটা ঠিক করলে না সৌম্য। সৌম্য রাগান্বিত স্বরে বলে, ঠিক বেঠিক জানি মিস্টার আকাশ। কথাটা বলে হঠাৎই আকাশের গাল বরাবর একটা ঘুষি মেরে দেয়। আকাশের মুখ ডান দিকে হেলে যায়। রাগে শরীর কাঁপছে তার। বাড়ির সকলে বিস্ময় দৃষ্টিতে চেয়ে আছে। সন্ধ্যা চোখ বড় বড় করে চেয়ে আছে। কি হচ্ছে এসব? শিমুর মাথা ঘুরছে। তার স্যার সন্ধ্যার ভাই, তারপর আবার আকাশকে মারলো। শিমুর মা বাকহীন হয়ে চেয়ে আছে। আসমানি নয়ন একবার তার ছেলের দিকে আর একবার সৌম্যর দিকে তাকায়। দ্রুত পায়ে এগিয়ে আসেন তিনি। সন্ধ্যাকে এগোতে দেখে থেমে গেলেন তিনি। সন্ধ্যা তার ভাইকে ঠেলে সরায় আকাশের থেকে। আকাশ সৌম্যর দিকে তেড়ে যায়। সৌম্যকে খুশি মনার জন্য হাত উঠালে সন্ধ্যা দ্রুত সামনের দিকে ফিরে আকাশের বুকে দু হাতে ধাক্কা দেয়। এরপর দু হাত জমা করে অনুরোধ করে যেন তার ভাইকে না মারে। আকাশ শীতল দৃষ্টিতে তাকায় সন্ধ্যার দিকে। সৌম্য রাগান্বিত স্বরে বলে, বুনু তুই সর। এই লোকটা বাইরে ভালো সেজে থাকে আর ঘরে অসহায় একটা মেয়েকে মারধর করে। আকাশ ক্রোধান্বিত চোখে তাকায় সৌম্যর দিকে। দৃষ্টি নামিয়ে সন্ধ্যার দিকে তাকালে দেখলো মেয়েটি এখনো তার দিকে অসহায় দৃষ্টিতে চেয়ে আছে। আকাশ সন্ধ্যার দিকে চেয়েই তার মুষ্টিবদ্ধ হাত নামিয়ে নেয়। মৃদু স্বরে বলে, তোমার ভাইকে থামতে বলো সন্ধ্যা। আমি রেগে যাচ্ছি। আমি ওকে ধরলে তোমার ভাইকে বাঁচাতে পারবে না। আকাশের কথাগুলোয় না ছিল রাগ না ছিল ক্রোধ, যেন কাউকে বুঝিয়ে বলছে। সন্ধ্যার চোখ থেকে টুপ করে দুফোঁটা পানি গড়ালো। দ্রুত উল্টো ঘুরে সৌম্যর দিকে তাকায়। দু হাতে সৌম্যর গাল ধরে তার দিকে ফেরায়। ইশারায় বোঝায়, উনি ভালো মানুষ ভাইয়া, প্লিজ রাগ করো না, আমাকে তোমার সাথে নিয়ে চলো প্লিজ। সৌম্য সন্ধ্যার প্রতিটি মনোভাব খুব নিখুঁতভাবে বুঝতে পারে। আকাশের বুঝতে কষ্ট হলেও ও বুঝলো। অবাক হলো তাকে ভালো বলায়। সৌম্য আকাশের দিকে চেয়ে বলে, ভালো মানুষরা কখনো মেয়েদের গায়ে হাত তোলে না বুঝলি বনু, আর তারা বিয়ে করে বউকে না মানার জিকির করে না। আকাশ সৌম্যর দিকে বিস্ময় দৃষ্টিতে তাকায়। সৌম্যর চোখে মুখে এখনো রাগ। আকাশের দু হাত নিষ্পিস করছে, কিন্তু সে মারছে না কেন সৌম্যকে? সন্ধ্যা নিষেধ করলো বলে? এই মেয়েটা মাত্র কয়েকদিনে তার জীবনের সমীকরণটাই যেন পাল্টে দিয়েছে। নিজের এসব হ্যাবিট নিজে বহন করতেই অসহ্য লাগছে। সন্ধ্যা তার ভাইকে বোঝায়, সে যেন বুঝিয়ে বলছে। এরপর সৌম্যর থেকে ফোন নিয়ে লিখতে শুরু করে। প্রায় মিনিট চার কিছু লিখলো। সবাই চুপচাপ, কেউ কিছু বলল না। সন্ধ্যা লেখা শেষ হলে সে তার ভাইয়ের সামনে ফোন ধরে, যেখানে লেখা, ভাইয়া, আকাশ নাওয়ানকে তার মা আমার সাথে ইচ্ছের বিরুদ্ধে বিয়ে দিয়েছিল। তিনি বিয়ে করতে চায়নি, এজন্য আমাকে মানতে পারছিলেন না। আর উনি জানতেন না আমি কথা বলতে পারি না। উনি আমাকে প্রশ্ন করেছিল, কথা বলতে পারি না তো, আর ভয় পাচ্ছিলাম বলে হঠাৎ ইশারায় দেখাতেও পারছিলাম না। তাছাড়া উনি কেন যেন আমাকে লোভী ভাবতেন। সব মিলিয়ে রেগে মেরেছিল। এরপর আর মারেনি। উনি আমাকে অনেকবার সাহায্য করেছিল ভাইয়া। তুমি ওনাকে কথা শুনিও না, মেরো না। তাছাড়া তুমি ভাবো, আমাকে যদি একটি বোবা কালো ছেলের সাথে বিয়ে দেওয়া হয় না জেনে, তবে তার রিয়াকশন কেমন হবে? তবু উনি আমাকে অনেক সহ্য করেছে। আমি অনেকবার বিপদে পড়েছি, উনি আমাকে বিপদে ফেলে চলে যাননি। তুমি আর ঝামেলা করো না ভাইয়া, আমাকে তোমার সাথে নিয়ে চলো প্লিজ। সৌম্য ভাইয়া। লেখাগুলো পড়ে সৌম্য নির্বাক হয়ে চেয়ে থাকে সন্ধ্যার দিকে। সন্ধ্যার চোখের কোণে পানি। তার বোন উদার সে জানে, কিন্তু মিথ্যে বলে না এটাও জানে। আকাশের সাথে জোর করে বিয়ে দিয়েছে। আর তার বাবা মাই বা কি স্বার্থে বিয়ে দিল? সৌম্য আকাশের দিকে তাকালে দেখলো আকাশ বুড়ো কুচকে তার দিকে চেয়ে আছে। সৌম্য ঢোক গিলল। এরপর সন্ধ্যার গালে হাত দিয়ে মৃদুস্বরে বলে, নিয়ে যাব বনু, আর কখনো তোকে একা রেখে কোথাও যাব না। আসমানি নাওয়ান পাশ থেকে প্রশ্ন করে, তুমি সন্ধ্যার আপন ভাই? সৌম্য আসমানি নাওয়ানকে উত্তর করে, জি। কেন? আসমানি নাওয়ান একটু চুপ থেকে বলে, আমি জানি তুমি সন্ধ্যার সৎ ভাই। সন্ধ্যাকে এইখান থেকে কোথাও নিয়ে যাইতে পারবা না। সৌম্য শিমু আর শিমুর মাকে দেখছে। একটু অবাক হলেও বুঝেছে এদের আত্মীয়।
আর আসমানি নাওয়ানকে দেখে বুঝেছে ভদ্রমহিলা আকাশের মা হবেন, তাছাড়া আর কেউ তো নেই। অবাক হয়ে বলে, কেন পারবো না? আকাশ ভাইয়া তো আমার বোনকে স্ত্রী হিসেবে মানে না। আসমানি নাওয়ান বলে, কারণ সন্ধ্যারে আমি তোমার নিমক হারাম বাপের থেকে কিনা আনছি, 15 লাখ টাকা গুনে দিয়ে আইছি। সেইখান থেকে তুমি ভাগ পাও নাই বলে আবার আমার জান্নাতরে নিয়ে যাইতে আইছো। এত অত্যাচার কইরাও শান্তি হয় নাই তোমাগো। আসমানি নাওয়ানের কথাগুলো শুনে সকলের মনে হলো এখানে মাত্র বোম ব্লাস্ট হয়েছে। আকাশ সবচেয়ে বেশি অবাক হলো। তার বিয়ের পরপর সে 15 লাখ টাকা উধাও দেখে তার মাকে জিজ্ঞেস করলে তিনি অনেক রিয়েক্ট করে। আর এদিকে তিনি ওই টাকাগুলো দিয়ে সন্ধ্যাকে কিনে এনেছে। সন্ধ্যা সময় দুজনেই অবাক হয়ে চেয়ে আছে আসমানি নাওয়ানের দিকে। আসমানি নাওয়ান সন্ধ্যার দিকে তাকিয়ে মেয়েটিকে তিনি জানাতে চায়নি। যাই হোক, জন্মদাতা বাপ সে, সন্ধ্যা কষ্ট পাবে, কিন্তু আজ আবার সেই নরকে তার জান্নাতকে যেতে হবে শুনে নিজেকে সামলাতে পারলেন না। সৌম্য ঢোক গিলে বলে, কি বাজে কথা বলছেন, আমি এসব ব্যাপারে কিচ্ছু জানি না। সন্ধ্যা ডান হাতে সৌম্যর শার্ট খামছে ধরল, মাথা উঁচু করে সৌম্যর দিকে তাকায়, চোখ জোড়া ছলছল করে ওঠে। সৌম্য বাঁ হাতে তার বোনকে নিজের সাথে আগলে নেয়, ডান হাত সন্ধ্যার গালে রেখে কাপা কণ্ঠে বলে, বোনো বিশ্বাস কর, আমি এসব কিচ্ছু জানতাম না। আমি তোকে পাগলের মতো খুঁজেছি, বাবাকে নিয়ম করে কল করতাম একটাবার তোর খোঁজ পাবার জন্য। স্বার্থপর বাপটা মুখ থেকে একটাবারও একটা শব্দ বের করেনি। আমি অনেক কষ্ট করে তোকে খুঁজে পেয়েছি বোনু, তুই আমাকে অবিশ্বাস করলে আমি কি নিয়ে বাঁচবো বল? সন্ধ্যা হঠাৎই তার ভাইকে গায়ের জোরে ধাক্কা দেয়। সৌম্য অবাক হয়ে তাকায়, চোখ জোড়া ভরে ওঠে, থেমে থেমে ডাকে, বোনু। সন্ধ্যার চোখ থেকে পানি গড়িয়ে পড়ে। সৌম্যর ওপর তার খুব রাগ হয়। তার ভাই কি পাগল? সন্ধ্যা তার ভাইকে অবিশ্বাস করবে এটা অসম্ভব। সৌম্য তার ব্যাপারে এমন চিন্তা কি করে করে যে সন্ধ্যা তার ভাইকে ভুল বুঝবে? তার তো এটা ভেবে খারাপ লাগছে তার নিজের বাবা তাকে কিভাবে বেঁচে দিয়েছে। সন্ধ্যা দু হাতে চোখ মুখে ইশারায় বোঝায়, আমি তোমাকে অবিশ্বাস করছি। এটা তুমি কিভাবে ভাবো ভাইয়া? তুমিও আমায় পর ভাবো সৌম্য ভাইয়া, আমাকে একটুও বোঝো না। সন্ধ্যার কথাগুলো এবার সবাই সেভাবে বুঝলো না। আকাশ বোধহয় একটু একটু বুঝলো, কিন্তু সৌম্য পুরোপুরি বুঝেছে। অসহায় চোখে তাকায় সন্ধ্যার দিকে। সন্ধ্যার সামনে এগিয়ে গিয়ে সন্ধ্যার মাথায় হাত রেখে বলে, সরি বোনু, আমি টেনশনে ভুলভাল বলে ফেলেছি, তোকে ভুল বুঝিনি আমি। সৌম্যর কথা শুনে সবাই অবাক হয়। এবার হয়তো সন্ধ্যার ইশারায় বোঝানো কথাগুলো বুঝেছে। এদের ভাই বোনের এমন আবেগঘন কথোপকথনে প্রত্যেকে অবাক না হয়ে পারে না। সন্ধ্যা ইশারায় বলে, আমাকে তোমার কাছে নিয়ে যাও ভাইয়া প্লিজ। সৌম্য সন্ধ্যার চোখের পানি মুছে দিয়ে বলে, অবশ্যই নিয়ে যাব বোনু। এরপর বিড়বিড় করলো, এমন জানোয়ার বাপ কাউকে দিও না আল্লাহ। আসমানি নাওয়ান ঝাপসা চোখে সন্ধ্যার দিকে চেয়ে আছে। মনে প্রশ্ন জাগে, সন্ধ্যা আর এই ছেলেটা সত্যি একে অপরকে এত মহব্বত করে? সৌম্য আসমানি নাওয়ানের দিকে চেয়ে বলে, আপনি চিন্তা করবেন না, আমি আপনার সব টাকা ফেরত দিয়ে তবেই আমার বোনকে নিয়ে যাব। আসমানি নাওয়ান সন্ধ্যার পাশে দাঁড়িয়ে বলে, তুই সত্যি আমাকে রেখে যেতে চাস জান্নাত? শিমুর মা অপর পাশ থেকে বলে, আমাদের থেকে দূরে যাস না জান্নাত, ওরা তোকে একটুও শান্তি দেয় না, অমন নরকে কেন যেতে চাইছিস? সন্ধ্যা এবার আসমানি নাওয়ানের দিকে তাকায়, আরেকবার শিমুর মায়ের দিকে তাকায়। ইশারায় বোঝায় তার ভাই তাকে খুব ভালোবাসে, একটুও অত্যাচার করে না। সৌম্য অবাক হয় দুজন ভদ্র মহিলার মুখে জান্নাত নাম শুনে। এই নামে তো তার মা তার বোনকে ডাকতো। তার মায়ের সাথে কি কোনো কানেকশন আছে এনাদের? সৌম্য কিছু বলতে গিয়েও এই ভাবনা চেপে রাখলো। সে কিছু জানতে চায় না, সে শুধু তার বোনকে এখান থেকে নিয়ে তার কাছে রাখতে চায়। আকাশ দীর্ঘশ্বাস ফেলল। এদের ব্যাপার সেপার অনেকটাই বুঝেছে। সৌম্যকে সে অনেক বছর আগে থেকে চিনে। সৌম্যর কথা শুনে এটাও বুঝলো এদের বাবা সুবিধার নয়, কোনোভাবে এদের দুজনকে এদের বাবাই আলাদা করেছে। তার মায়ের কথা তো স্পষ্ট, সে সৌম্যকে চিনত না, সেই অনুভূতি থেকে বের হতে চায়। তাছাড়া এদের ভাই বোনকে আলাদা রাখার কোনো মানেই হয় না, যেখানে দুজন দুজনের সাথে থাকতে চায়। হঠাৎ রাগ উঠলেও সেই রাগ পড়তে আকাশের সময় লাগে না, যেমন এখন সে রেগে নেই। অতঃপর দীর্ঘশ্বাস ফেলে বলে, সৌম্য, তোমার বোনকে নিয়ে যাও, তবে টাকা ফেরত দিতে হবে না। আকাশের কথা শুনে আসমানি নাওয়ান বিস্ময় দৃষ্টিতে তাকায় ছেলের পানে। সন্ধ্যাও অবাক হয়। সৌম্য অপরাধীর ন্যায় তাকায়। সে বুঝলো আকাশ তার অবস্থা জেনেই পুরো 15 লাখ টাকা দিতে নিষেধ করলো। তাদের পুরো ভার্সিটি একমন আকাশকেই চেনে, কিন্তু তখন হঠাৎ উপর থেকে একটু শুনেই রেগে গিয়ে রুড বিহেভ করে ফেলেছে, এমনকি মেরেছেও। তার বোনের ব্যাপারে ছাড় দিতে পারে না সে। সৌম্য মাথা নিচু করে মৃদু স্বরে বলে, ঋণে থাকতে চাই না, আমি আপনাদের টাকা পরিশোধ করে দেব, আমাকে একদিন সময় দিন।
সৌম্য কথাটা বলে সন্ধ্যার দিকে তাকিয়ে বলে, আমি কালকে এসে তোকে নিয়ে যাব বনু, কেমন? এইটুকু সময় অপেক্ষা করতে পারবি না বনু? সন্ধ্যা ছলো ছলো চোখে তাকায় তার ভাইয়ের দিকে, মাথা নেড়ে বোঝায় সে পারবে। এরপর আবারও হাতে নেড়ে বোঝায়, তুমি এত টাকা কোথায় পাবে ভাইয়া? সৌম্য মৃদু হেসে বলে, আমার কি মা আছে? তুই তো আমার মা, ছোট মা তুই আমার। সব পারি আমি আমার বোনের জন্য। তুই সাবধানে থাকবি, আমি কালকে এসে তোকে নিয়ে যাব কিন্তু। সন্ধ্যা তার ভাইয়ের বুকে মাথা রাখলো। তার ভাই কোথায় পাবে টাকা, এটা ভেবেই মাথা ঘুরছে। দুফোঁটা অস্ত্র গাল বেয়ে গড়িয়ে পড়ে। সৌম্য সন্ধ্যাকে বিদায় জানিয়ে বেরিয়ে যায় বাড়ি থেকে। যাওয়ার আগে শিমুর মাকে বলেছে সে আর শিমুকে পড়াতে পারবে না, আর আকাশকে ছোট্ট করে সরিও বলেছে। আসমানি নাওয়ান কিছু বললেন না। যেখানে সন্ধ্যা যেতে চায় সে কিভাবে বারণ করবে? আকাশ যেহেতু মানবে না সন্ধ্যাকে, তবে চলে যাওয়াই ভালো। আসমানি নাওয়ান দীর্ঘশ্বাস ফেলে চুপচাপ তার ঘরে চলে গেল। তবে তার মাথায় কিছু ঘুরছে। সন্ধ্যাদের গ্রামে আরেকবার যেতে হবে তাকে। শিমুর মাও মলিন মুখে নিজের ঘরে চলে যায়। শিমু ঝাপসা চোখে চেয়ে ভাই বোনের আলাপ দেখল। সৌম্য তাকে আর পড়াবে না ভেবে ভীষণ মন খারাপ হলো। কিন্তু এর চেয়েও বেশি খারাপ লাগছে সৌম্য আর সন্ধ্যার কথা ভেবে। এই জন্যই কি সৌম্য তাকে পড়াতে এসে এত বেশি রুড আর চুপচাপ হয়ে গিয়েছিল? মায়ের পিছু সেও জায়গাটি প্রস্থান করে। সন্ধ্যা সেখানেই দাঁড়িয়েছিল, এখনো সেখানেই দাঁড়িয়ে আছে। আকাশও দাঁড়িয়ে আছে তার জায়গায়। ধীর পায়ে এগিয়ে এসে সন্ধ্যার সামনে দাঁড়িয়ে মৃদু স্বরে বলে, তোমার ভাই টাকা ম্যানেজ করতে না পারলেও তোমাকে আটকে রাখবো না আমরা, চিন্তা করো না। কথাটা বলে আকাশ আর দাঁড়ালো না। দ্রুত পায়ে সিঁড়ি বেয়ে উঠতে থাকে তার ঘরের উদ্দেশ্যে। সন্ধ্যা মলিন মুখে চেয়ে রইল আকাশের দিকে। ঝাপসা চোখ জোড়া সরিয়ে নিয়ে তার ঘরে চলে যায়। সৌম্য আকাশদের বাড়ি থেকে সোজা তার ম্যাচে এসেছে। এরপর মৌলভীবাজার থেকে সৃজার বাবা অর্থাৎ তার মামার কাছে কল করে। কল রিসিভ হলে সৌম্য তার মামাকে সালাম দেয়। এরপর টুকটাক কথা বলে সৌম্য বলে, মামা আমার 15 লাখ টাকা লাগবে। সৌম্যর কথায় ভদ্রলোক থম মেরে কিছুক্ষণ বসে থাকে। এরপর বলে, এত টাকা কি করবে বাবা? সৌম্য তার বাবার কুকীর্তি বলতে চাইল, কিন্তু ফোনে বলতে ইচ্ছে হলো না। অতঃপর বলে, আমি আপনাকে সামনাসামনি সব বলবো মামা। আপনি কি আমাকে কালকের মধ্যে টাকাটা দিতে পারবেন? সৃজার বাবাকে চুপ দেখে সৌম্য মৃদুস্বরে বলে, আমি আপনাকে সব টাকা পরিশোধ করে দেব মামা, আমাকে শুধু একটু সময় দিন। সৌম্যর কথায় ভদ্রলোক হেসে ফেলল। একটু পর বলে, পাগল ছেলে, তোমার মায়ের ঋণ শোধ করতে পারবো না কখনো আমি। তাছাড়া তোমার সাথে আমার অনেক হিসাব নিকাশ আছে, তুমি এলে সব হবে। আর আমি তোমাকে কালকে টাকা পাঠাবো বাবা, চিন্তা করো না, তবে একটু লেট হতে পারে। সৌম্য মৃদুস্বরে বলে, আচ্ছা মামা, সমস্যা নেই। এরপর কল কেটে দেয়। পাশে রিহান বসা, সে গালে হাত দিয়ে বলে, আমার মাঝে মাঝে মনে হয় তোর বাপ তোদের বাপ নয়ই, ওটা মানুষ নয়। এমন অমানুষের গল্প কখনো শুনিনি আমি। সৌম্য রিহানের দিকে তাকিয়ে রইল। মৃদু হেসে বলে, তোর বাবা তোকে প্রতি মাসে টাকা পাঠায় তাই না? রিহান মাথা নেড়ে বলে, তা তো দেয়ই। চাকরি তো করি না এখনো, মাঝে মাঝে আমি না করলেও জোর করে দেয়, ভাবে আমি মিথ্যা বলে কষ্ট করব হয়তো। সৌম্য মলিন হেসে নির্জীব গলায় বলে, তোর বাবা তোকে সুখে রাখতে টাকা দেয়, আর আমার বাবা নিজের সুখে থাকতে আমার বোনকে বেঁচে দেয়। কথাটা বলে সৌম্য দু হাতের মাঝে মুখ লুকিয়ে রেখে ভাঙা গলায় বলে, মা বেঁচে থাকতে আমার বাবাও আমার সুখের কথা ভাবতো। আসলে যার মা নেই তার কেউ নেই, কথাটা আমি আর আমার বোন খুব বাজেভাবে ফিল করেছি, এখনো করছি। রিহান মলিন মুখে তাকালো। নীরব সান্ত্বনা স্বরেও সৌম্যর কাঁধে হাত রাখলো শুধু। রাত তখন 1টার কাছাকাছি। সন্ধ্যা বিছানায় এক কোণে চুপ করে বসে আছে। দু হাঁটু ভাঁজ করে হাঁটুতে গাল ঠেকিয়ে অজানায় তাকিয়ে আছে। দৃষ্টিতে প্রাণ নেই, দু পা সামনের দিকে সামান্য মেলে রাখা। সন্ধ্যা দৃষ্টি ঘুরিয়ে তার দু পায়ে রাখে। আকাশের দেওয়া নূপুর পড়েছিল সেদিন, আর খোলা হয়নি। সন্ধ্যা বেশ কিছুক্ষণ দু হাতে নূপুর দুটি নাড়ল। ঠোঁটের কোণে মলিন হাসি ফুটল। সময় নষ্ট না করে নূপুর দুটি পা থেকে খুলল। এরপর বিছানা থেকে নেমে টেবিলের কাছে গিয়ে চেয়ারে বসে একটি প্যাডে সময় নিয়ে কিছু লিখল। শেষ দুটি শব্দের উপর ডান চোখ থেকে টুপ করে এক ফোঁটা পানি পড়ে। সন্ধ্যা ঢোক গিলে দু আঙুলের সাহায্যে লেখাটির উপর থেকে পানির কণা ছিটকে ফেলে। এরপর কাগজটি 4 ভাঁজ করে ডান হাতের মুঠোয় নেয়, আর নূপুর দুটি বক্সের ভিতর ঢুকিয়ে বাঁ হাতে বক্সটি নিয়ে ঘর থেকে বের হয়। সবাই ঘুমিয়েছে হয়তো। সন্ধ্যা ধীরে ধীরে এগিয়ে যায়। পুরো বাড়ি জুড়ে মৃদু আলো ঘুরছে, যার ফলে সন্ধ্যার হাঁটতে খুব বেশি সমস্যা হলো না। একটি একটি করে সিঁড়ির ধাপ পেরিয়ে আকাশের ঘরের সামনে গিয়ে দাঁড়ায়।
ভাবলো দরজা হয়তো লাগানো, তাই ছোট্ট চিরকুট আর নূপুরের বক্স দরজার কাছেই রেখে যাবে। কিন্তু কি ভেবে যেন বা হাত দরজায় রাখলে ঘরের দরজাটি কিছুটা আলগা হয়ে যায়। সন্ধ্যা ঢোক গিলল। ঘরের ভিতরে জিরো লাইট জ্বলছে মনে হলো। সন্ধ্যা বেশ কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে রইল। সিদ্ধান্তহীনতায় ভুগছে সে। ভেতরে যাবে নাকি এখানেই রেখে চলে যাবে? অবশেষে ভাবলো ঘরে গিয়ে রেখে আসবে। এরপর দরজা ঠেলে ধীরে ধীরে ভেতরে প্রবেশ করে। আকাশ বিছানার এক কোণে জড়সড় হয়ে শুয়ে আছে। মৃদু আলোয় সন্ধ্যা হালকা ও স্পষ্ট আকাশকে দেখল। ভয়ে ভয়ে এগিয়ে গিয়ে আকাশের পাশে গিয়ে দাঁড়ায়। জিরো লাইটের মৃদু নীল আলোয় আকাশের শুভ্র মুখটা জল জল করে। আকাশের পরনে সেই সাদা পাঞ্জাবি। সন্ধ্যা মলিন হাসল। গত কিছুদিন যাবৎ আকাশকে বেশিরভাগ সময় সাদা পাঞ্জাবিতেই দেখেছে সে। প্রথম প্রথম শার্ট প্যান্টে দেখেছিল, এরপর সাদা পাঞ্জাবি। সন্ধ্যার আকাশকে ভালো লেগেছে এই পোশাকে। সে জানে না কেন। সন্ধ্যা ধীরে ধীরে মেঝেতে বসে পড়ে। আকাশের মাথার কাছে বসেছে সে। আকাশের ঘুমন্ত মুখ পানে চাইল সন্ধ্যা। চোখের কোণে পানি জমতে শুরু করেছে। এক পর্যায়ে চোখ থেকে টপ টপ করে পানি গড়িয়ে পড়ে। আজকের রাতটাই এই বাড়িতে শেষ রাত তার। আর কখনো আকাশকে তার দেখা হবে না। কি করে দেখা হবে? এমনিতেও আকাশ তাকে ডিভোর্স দেবে। কথাটা ভেবেই সন্ধ্যার দম বন্ধ লাগলো। সন্ধ্যার খুব বলতে ইচ্ছে করলো, আপনাকে আমার ভীষণ ভালো লাগে জানেন। কবুল বলেছি বলে হয়তো। আচ্ছা, আপনিও তো আমায় কবুল বলে বিয়ে করেছেন। তবে আপনার মাঝে কবুলের প্রভাব একটুখানিও কেন পড়লো না? মনে মনে কথাগুলি আওড়িয়ে সন্ধ্যা ফুপিয়ে ওঠে। তার হাতের নূপুরের বক্সটির দিকে তাকালো। নূপুরটি তার খুব পছন্দ হয়েছিল। নূপুর সুন্দর বলে পছন্দ হয়েছে এমন নয়, বরং নূপুর দেওয়া মানুষটি কবুল বলে বিয়ে করা স্বামী বলে ভালো লেগেছিল। খুব ইচ্ছে জেগেছিল এই নূপুর দুটি তার কাছে অতি যত্নে রাখতে। কিন্তু যে মানুষটা তাকে ভুল করেও একটুখানি চায় না, তার থেকে মুক্তি পেতে কতই না চেষ্টা যার, সে কি করে তার জিনিস নিজের কাছে রাখবে? সন্ধ্যা নিজেকে সামলে নেয়। বা হাতের কাছে একটি ছোট্ট বেডসাইড টেবিলের উপর হাতের চিরকুট আর তার উপর নূপুরের বক্সটি রাখে। এরপর আকাশের ঘুমন্ত মুখ পানে আবারও তাকায়। মেঝেতে থেকে উঠে দাঁড়ায়। উল্টো ঘুরে যেতে নিলে বা হাতে টান পড়ায় সন্ধ্যা সাথে সাথে উল্টো ঘুরে তাকায়। আকাশ ঘুম ঘুম চোখে সন্ধ্যার পানে চেয়ে আছে। সন্ধ্যা ঢোক গিলল। চোখে মুখে ভীতি। আকাশ ঘুম জড়ানো কণ্ঠে বলে, আমার ভীষণ মাথা ব্যথা করছে, চুলগুলো একটু টেনে দেবে? কথা বলে চোখ জোড়ো বুজে নেয়। সন্ধ্যার হাতটিও আগলা করে দেয়। আকাশ তার হাত ধরেছিল। সন্ধ্যা তার সেই হাতের দিকে তাকালো। তার কাছে আকাশের হাত অনেক গরম লেগেছে। সন্ধ্যা তার ভীতি চেপে একটু এগিয়ে গিয়ে আকাশের কপালে হাত ছোঁয়ালে ভীষণ অবাক হয়। আকাশের গায়ে অনেক জ্বর। আকাশ জড়সড় হয়ে শোয়ার কারণ বুঝলো সন্ধ্যা। বেডের পাশে একটি কাঁথা নিয়ে আকাশের গায়ে জড়িয়ে দিল। আকাশ বোধহয় একটু আরাম পেল। আবারও তার লালিত চোখ জোড়া টেনে খুলে বাচ্চাদের মতো করে বলে, চুল টেনে দিবে না? আকাশের ব্যবহারে সন্ধ্যা অবাক হয়, তবে ডান দিকে মাথা নেড়ে সম্মতি দেয়। আকাশ বোধহয় খুশি হলো। একটু হেসে বলে, তুমি একদম সন্ধ্যার মতো দেখতে।